হ্যাঁ, যেটা বলছি যে লিপি বলতে আমরা কি বুঝি, মূলত আমরা বলতে পারি যে লিপি কি হতো না, মানুষ পাহাড়ের গায়ে, গুড়ির গায়ে, গুহার গায়ে, এই সমস্ত গায়ে মানুষ ছবি এঁকে এঁকে নিজের মনের ভাব প্রকাশ করত। তো এই চিত্রলিপি বলা হয় যেগুলোকে, ঠিক আছে। তো এইভাবে লিপির প্রকাশ করত। এটা ভারতবর্ষে এসেছে, কিন্তু তার অনেক আগে গুহা চিত্র পাওয়া গেছে, অনেক আগে গুহা চিত্র পাওয়া গেছে। গুহা চিত্র কোথায় পাওয়া গেছে না, স্পেন, ফ্রান্স। গুহা চিত্র পাওয়া গেছে স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এই সমস্ত দেশগুলোতে। এই সমস্ত দেশগুলোতে মূলত সাইবেরিয়া, এই সমস্ত জায়গায় গুহা চিত্র পাওয়া গেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা পেলাম যে চিত্রলিপি পাহাড়ের গায়ে, গুহার গায়ে এই যে ছবি এঁকে এঁকে ব্যবহার করা হতো, এগুলোই হচ্ছে চিত্রলিপি, ঠিক আছে। সব থেকে যেটা প্রাচীন যে গুহার যে চিত্র, সেটা আঁকা হয়েছিল আজ থেকে প্রায় 30,000 বছর আগে। সব থেকে প্রাচীন যে গুহা চিত্র, সব থেকে প্রাচীন যে গুহা চিত্র, যেটা 30,000 বছর আগে, 30,000 বছর আগে যেটা আঁকা হয়েছিল। আচ্ছা, চিত্রলিপিটা বলেছি। এবারে হচ্ছে চিত্রলিপির এই যে স্তরগুলো দেখা যায়, যেমন প্রাচীন চিত্রলিপি যেগুলো আমি বললাম, যেমন দেয়ালে, পাহাড়ের গায়ে, গাছের গুড়িতে, এইসব কিসের চিত্র আঁকা হতো, যেমন কেউ শিকার করছে সেই চিত্র, কারোর বীরত্বের কাহিনী, সেই সমস্ত চিত্রগুলো মূলত প্রাচীন চিত্রলিপি যেগুলো আঁকা হতো, এগুলো আঁকা হলো। এরপর কি হলো, এর যে দ্বিতীয় স্তর, এই চিত্রলিপির যে দ্বিতীয় স্তর, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা কি বলি, একটাকে আমরা বলি কিপু, আরেকটাকে আমরা বলি ওয়াম্পুম। এই শব্দটা, এই যে কিপু আর ওয়াম্পুম, একটা সময় কি করতো মানুষ, দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চল, এই অঞ্চলটাতে কিপু সব থেকে বেশি পাওয়া যায়। আমি এখানে নোট ডাউন করেছি, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চল, যেখানে সেখানকার যে জনজাতি তাদের নাম ছিল ইস্কাস, সেখানকার যে জনজাতি তাদের নাম ছিল ইস্কাস। তো এই পেরুতে এই কিপুরা প্রচলিত ছিল। আর তাদের, এদের যে লিপি, যেটাকে বলা হয় গ্রন্থি লিপি, এদের যে লিপি সেটাকে বলা হচ্ছে গ্রন্থি লিপি। বহুকালে আমরা এখনো পর্যন্ত দেখবে বিভিন্ন কোনো জায়গায় যখন মন্দিরে যাই বা কিছুতে যাই, কোনো যে আগুনের তাপ নেওয়া হয়, যেটাকে কি করা হয়, শাড়ির আঁচলে গিট দেওয়া হয়, ঠিক আছে, কাপড়ের আঁচলে। তো এই যে পদ্ধতিটা, এই যে গিট দেওয়া বিষয়টা, এই বিষয়টা কিন্তু তখন থেকেই এটা এসেছে, বা সেই সময় থেকে এই যে গিট দেওয়া পদ্ধতি, কোনো বিশেষ ঘটনাকে মনে রাখবার জন্য এইভাবে এটা ব্যবহার করা হয়। তাহলে এটা ব্যবহার করা হতো কোথায় না, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে এটা ব্যবহার করা। আচ্ছা, এরপরে হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে তাহলে এটা ব্যবহার করা হতো, সেটা হলো কিপু। আর কিপুর পরে যেটা এলো সেটা হচ্ছে পরের স্টেজ ওয়াম্পুম, যেটা আমি বলেছি ওয়াম্পুম যে লিপি, যেটা কিন্তু কোথায় ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু উত্তর আমেরিকাতে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ আমেরিকায় কাদের মধ্যে ব্যবহার করা হয়েছিল, ইস্কাসদের মধ্যে ব্যবহার করা হয়েছিল। আর উত্তর আমেরিকায় কাদের মধ্যে ব্যবহার করা হচ্ছে, ইরোকোয়া অধিবাসীদের মধ্যে, ইরোকোয়া অধিবাসীদের মধ্যে।
ইরোকোয়া অধিবাসীদের মধ্যে এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবারে হলো যেখানে আমরা দেখছি এই যে ওয়াম্পু, তাদের মধ্যে একটা বিশেষ রীতির প্রচলন। আগেরটা কি ছিল, যারা ওই শাড়িতে গিট দেওয়া এইভাবে, আর এরা কি করছে পুঁতি গেঁথে গেঁথে, যেটাকে কোমর বন্ধ আর কি, মানে কোমরে রাখতো আর কি, তো সেটাকে বলা হচ্ছে ওয়াম্পু। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ওয়াম্পু। তাহলে এখানে এই যে কিপু আর ওয়াম্পু, এটা ভালো করে দেখবে। তারপরে এসো ভাবলিপি। ভাবলিপি এর মূল যে বিষয়বস্তুগুলো তোমরা এক ঝলকে ভালো করে দেখবে, যেটা হচ্ছে কোথায় পাওয়া যায়, কোন কোথায় পাওয়া যায়, আর একটা হচ্ছে যে এর নিদর্শনগুলো, তোমার সময়কালটা দেখবে যে কোন সময়কাল, আর ভাবলিপির উদাহরণগুলো কোনগুলো। ঠিক আছে, এই তিনটে জায়গা দেখে একদম চোখ বন্ধ করে চলে যাবে সব কটা লিপি। এটা কি বোঝাচ্ছে না, চিত্রলিপির একেবারে শেষ পর্বে গিয়ে আমরা এই ভাবলিপিটাকে পাচ্ছি, যেখানে রেখার সাহায্যে, রেখা বলতে আমরা এইগুলো একে যেটা বোঝানো হয়, তাই না, এই যে রেখা, এই রেখার সাহায্যে যেটা আমরা মনের ভাব প্রকাশ করে, তো তাকে বলা হচ্ছে ভাবলিপি। রেখার সাহায্যে যেটা মনের ভাব প্রকাশ করে থাকে, তো সেটাকে আমরা বলছি ভাবলিপি। যেমন গরু বোঝাতে তার দুটো শিং আঁকা হলো, যে এইভাবে আছে। ঠিক আছে, পাতা বোঝাতে গাছটাকে আঁকা হলো, গাছের পাতা। তারপরে বাটি এঁকে মানে খাবার বোঝানো হলো, এইভাবে। এগুলো পাওয়া যায় উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাগুলো, স্পেশালি যেটা ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়া একটা বিখ্যাত শহর আমরা জানি, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এই লিপিগুলো পাওয়া যায়। আর এটা কোথায় হয় না, আফ্রিকাদের মধ্যে নিগ্রো সম্প্রদায় যারা রয়েছে তাদের মধ্যে এটা দেখা যায়। তাহলে উত্তর আমেরিকায় পাওয়া যায়, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, আর নিগ্রো সম্প্রদায় কোথাকার, আফ্রিকার নিগ্রো সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়। এটা হলো ভাবলিপি। ঠিক আছে, তাহলে এই হলো লিপি। লিপির মধ্যে আমরা যে বেসিক যে জায়গাটা দেখলাম, যেমন হচ্ছে কিপু, তারপরে আমরা দেখেছি কিপুর পরে আমরা দেখছি যে যেটা হচ্ছে ওয়াম্পু, তারপরে আমরা দেখছি ভাবলিপি। ঠিক আছে, এবারে আমাকে একটা জিনিস বলো, এই তিনটের মধ্যে কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? পরের টপিকে যাব। আচ্ছা, এর পরের হচ্ছে যে এই যে লিপির যে ব্যবহার, এই যে এটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে। কবে থেকে শুরু হয়েছে? প্রায় 4500 বছর আগে থেকে শুরু হয়েছে লিপির ব্যবহার। 4500, 4500 অর্থাৎ 4500 থেকে 5000। ঠিক আছে, এই সময়কালের আগেই থেকেই প্রথম লিপির ব্যবহার শুরু হয়। এবার লিপির ব্যবহারগুলো জানতে গেলে আমাদের কয়েকটা অঞ্চল পড়ে রাখতে হবে। সব থেকে পুরনো যেটা হচ্ছে আমরা জানি সুমেরু, অর্থাৎ মিশরীয় সভ্যতায় সব থেকে বেশি লিপির ব্যবহার দেখা যায়। সুমের অঞ্চল যেগুলো, প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দ, এটা মনে রাখতেই হবে। তারপরে কোথায়? ইজিপ্ট, এটাও সেম। মিশর, মিশর হচ্ছে সেম। তারপরে হচ্ছে ইজিয়ানা, যেটা হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দ। দেন হচ্ছে চীন, চীনেও তাই, যেটা হচ্ছে ওই 2000 খ্রিস্টপূর্বাব্দ। সবগুলো কিন্তু খ্রিস্টপূর্বাব্দ। আর সিন্ধু, সিন্ধুটা পড়তে হবে, যেটা 3000 খ্রিস্টপূর্বাব্দ। এই ছকের মধ্যে। হ্যাঁ বলো, শুনছি, বলো। এই যে আমি অঞ্চলগুলোর কথা বলছি, সুমেরু, মিশর, চীন, তারপর হচ্ছে ইজিয়ানা, তারপরে হচ্ছে সিন্ধু, তারপরে হচ্ছে মায়া, এলাম, এই জায়গাগুলো, তার মধ্যে সব থেকে ভালো করে পড়ে রাখতে হবে সুমেরু, মিশর, চীন, সিন্ধু, এই চারটে ভালো করে পড়লেই হবে। ওই ইজিয়ানা, মায়া আর এলাম, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো এই যে ভাগগুলো, এই ভাগের কথা কে বলছেন
প্রথমে বলছে জোহানেস ফ্রেডরিক 1966-তে তার বইতে বলছেন এই কথা। এই যে ভাগগুলোর কথা কে বলছেন? জোহানেস ফ্রেডরিক। জোহানেস ফ্রেডরিক তিনি তার 1966 সালে এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর কথা বলছেন। ভাবলিপি গেল। ভাবলিপির পরে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রাচীন যে চিত্র প্রতীক লিপি, যেটাকে আমরা হায়ারোগ্লিফ বলে থাকি। হায়ারোগ্লিফ, ঠিক আছে। প্রাচীন যে চিত্র প্রতীক লিপি, প্রাচীন যে চিত্র প্রতীক লিপি তার কথা খুব গুরুত্বপূর্ণ। এখানে এটি হচ্ছে মূলত যে বিভিন্ন যে ছবিগুলো রয়েছে, সেই আঁকা ছবিগুলো মনের ভাব প্রকাশের জন্য যে চিত্রলিপিগুলো ছিল, সেগুলো থেকে প্রতীক ব্যবহার করে অনেক সময় সেগুলোকে ধ্বনি সমষ্টিতে পরিণত করা হয়, তাকে বলা হচ্ছে হায়ারোগ্লিফ। হায়ারোগ্লিফ অর্থাৎ টিপি ধ্বনি, মাথার ছবি আঁকা হতো, এই ধ্বনির দ্বারা মাথাটাকে বোঝানো হতো। WNM যার দ্বারা লিপিতে আঁকা হতো, ঠিক আছে, এইগুলোকে বলা হয় টিপি। যেমন হচ্ছে এপ্রিল শব্দটাকে ব্যবহার করে অ্যাপল, এই যে বিষয়গুলো, ঠিক আছে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে একটা জিনিস বলে যেমন NSW, এই ধ্বনির সাহায্যে বোঝানো হচ্ছে বাজ পাখি, এটা গুরুত্বপূর্ণ। তাহলে WNM যার দ্বারা বোঝানো হচ্ছে কি, WNM যার দ্বারা চিত্র, যেটা হচ্ছে চিত্র প্রতীক লিপিতে আঁকা হতো, যে একটি লোক তার মুখের কাছে হাতটা এনে বসে আছে, মানে খাবে কিছু, ঠিক আছে। NSW মানে হচ্ছে বাজ পাখি। আবার টিপি মানে হচ্ছে এই যে মাথা, টিপি মানে হচ্ছে মাথা। WNM এই তিনটে করে রাখলেই হবে, NSW হলো বাজ পাখি, এইগুলো। আচ্ছা, তাহলে এগুলো হলো প্রাচীন চিত্র প্রতীক লিপি। তারপরের যে স্টেজ আসছে যেটাকে আমরা বলছি ফোনোগ্রাম অর্থাৎ ধ্বনি লিপি। এর যে পরের স্টেজ আসছে যেটাকে বলা হচ্ছে ফোনোগ্রাম, বা যেটাকে আমরা বলছি যে ধ্বনি লিপি। ধ্বনি লিপি বলা হচ্ছে প্রথমত যে যেটুকু শোনা যাচ্ছে যে এটা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা ভাবলিপি পড়লাম, ধ্বনি লিপি পড়লাম, প্রাচীন চিত্র প্রতীক লিপি পড়লাম, একদম স্টেপ বাই স্টেপ এই জায়গাতে পড়তে হবে। 1983 সালে মেরি রোজামন্ড বলে একজন ব্যক্তি রয়েছেন, যিনি দুটো আরো লিপির কথা বলছেন। একটা হচ্ছে প্লেনেমিক লিপি, একটা হচ্ছে সেনেমিক লিপি। একটা হচ্ছে প্লেনেমিক লিপি, একটা হচ্ছে সেনেমিক লিপি। কে বলছেন কথাটা? এটা গুরুত্বপূর্ণ। কে বলছেন এই লিপির কথা সেটা গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে 1983-তে মেরি রোজামন্ড হাস। মেরি রোজামন্ড হাস। কবে বলছেন? 1983-তে। প্লেনেমিক, আর একটা হচ্ছে সেনেমিক। আচ্ছা, প্লেনেমিক আর সেনেমিক এগুলোর বৈশিষ্ট্য কি আছে? এই লিপিগুলোর মধ্যে বৈশিষ্ট্য আছে যেটা, এই যে প্লেনেমিক যে লিপিটা, পৃথিবীর যাবতীয় যত লিপি আছে সেটার প্রথমটা হচ্ছে প্লেনেমিক, যেখানে আমরা বলতে পারি যে গরুর মুখের ছবি, ওই সবগুলোকেই একটা ধ্বনির দ্বারা বা একটা চিহ্নের দ্বারা এটাকে বোঝানো হয়, ঠিক আছে। গরুর মুখের ছবি, যেমন এটাকে আমরা বলতে পারি এই এ দিয়ে বোঝাই, আর একটা এই সাইনটা, মানে এইগুলোর পরের স্টেজই হচ্ছে IPA, যেখান থেকে এসছে
ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, IPA, এগুলোর পরের স্টেজ আসছি, এক এক করে পড়বো। এই যে গরুর মুখের যে বর্ণনা সেখানকার ছবি রয়েছে প্লেনেমিক স্টেজে। এরপরে আমরা পড়বো কিউনিফর্ম, চীনা লিপি, এইগুলো, ঠিক আছে? তো এইগুলো থেকেই হচ্ছে হিয়েরোগ্লিফিক। হিয়েরোগ্লিফিক বা হাইরোগ্লিফিক অলরেডি আমরা পড়েছি, যেটা ছিল প্রাচীন চিত্রলিপিতে। প্রাচীন যে চিত্রলিপি ছিল সেটাকে বলা হয় হিয়েরোগ্লিফিক। প্রাচীন যে চিত্রলিপি ছিল সেটাকে বলা হচ্ছে হিয়েরোগ্লিফিক লিপি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে কি, আর সেনেমিক যে লিপি, যেটা হচ্ছে আমাদেরকে বলা হয়, যেমন হচ্ছে জাপানি কান লিপি করে দিয়েছি এটা, আর ফিনিশীয় লিপি, এইগুলো গ্রিক রোমান লিপি। আচ্ছা, যে সেনেমিক যে লিপিগুলো রয়েছে, যেখানে যেটা জাপানি লিপি, সেখানে 46টির মতো চিহ্ন রয়েছে। তাহলে প্লেনেমিকের মধ্যে হিয়েরোগ্লিফিক লিপি এইটা গুরুত্বপূর্ণ, যেখানে 500র মতো চিহ্ন রয়েছে। আর কিউনিফর্মে আসছি পরে। আর সেনেমিক যেটা, সেনেমিকের মধ্যে যেগুলো হচ্ছে জাপানীয় লিপি, যেটা হচ্ছে কান লিপি, যেমন হচ্ছে ফিনিশীয় লিপি, তারপর গ্রিক ও রোমান লিপি, প্রত্যেকের কতগুলো করে চিহ্ন রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন জাপানি কান লিপির 46টার মতো চিহ্ন রয়েছে, ব্যঞ্জন লিপি যেটা অক্ষর লিপি ছিল, ব্যঞ্জন লিপির ফিনিশীয় লিপি যেটা 22টার মতো চিহ্ন রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যুক্ত ব্যঞ্জন, আমরা যে যুক্ত ব্যঞ্জন পড়ি, এই যে ইথিওপিয়ার লিপি সংস্কৃত এবং বাংলার মতো, যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে, যুক্ত ব্যঞ্জন রয়েছে, তাই জন্য এর অক্ষর মানে যে লিপির যে সংখ্যাগুলো, বা যেটাকে আমরা বলতে পারি যে বর্ণগুলোর যে সংখ্যাগুলো, সেটাও কিন্তু অনেক বেশি, প্রায় 182টা। আচ্ছা, এখানে তাহলে আমাদেরকে যেটা পড়তে হবে, প্রথম ছিল যে কিপু। কিপুটার লিপি পদ্ধতিটাকে মনে রাখতে হবে, কোথায় পাওয়া যায় সেটা মনে রাখতে হবে। লিপি পদ্ধতিটা কি রকম ছিল, যেটা ওই দড়িতে গিট বেঁধে রাখার ছিল সে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, চিত্রলিপির ক্ষেত্রে আমরা দেখলাম ওটা দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত। তারপরে উত্তর আমেরিকায়, রেড ইন্ডিয়ান, অস্ট্রেলিয়া, আফ্রিকাতে পাওয়া যাচ্ছে চিত্রলিপি, যেটা ওই গুহার দেয়াল, গাছের গুড়ি, এগুলোতে ব্যবহার করা হতো। তারপরে পুঁতির সঙ্গে যেটাকে আমরা ব্যবহার করতে দেখি, ঠিক আছে, ওইগুলো। তারপরে হচ্ছে ভাবলিপি। ভাবলিপির ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো একটা কারোর গরু বোঝাতে তার শিংটাকে ব্যবহার করা হলো, কেউ খাচ্ছে তাহলে বাটিটাকে ব্যবহার করা হলো, এইভাবে রেখাচিত্রের সাহায্যে বোঝানো হচ্ছে। এগুলো ভাবলিপি, কোথায় পাওয়া যাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। হায়ারোগ্লিফ, হায়ারোগ্লিফ যেটাকে আমরা চিত্র, প্রাচীন যে চিত্র প্রতীক লিপি বললাম একটু আগে, প্রাচীন চিত্র প্রতীক লিপিটা পাওয়া যায় মিশরে। প্রাচীন চিত্র প্রতীক লিপি যেটা পাওয়া যাচ্ছে মিশরে। শব্দলিপি আছে, ধ্বনিলিপি আছে, এইগুলো। কিউনিফর্ম লিপি, ইউনিফর্ম লিপি কে আবিষ্কার করেছে? ইউনিফর্ম লিপি এর পরের স্টেজ। ইউনিফর্ম লিপি আবিষ্কার করেছে বিখ্যাত লিপি বিশারদ টমাস হাইড। টমাস হাইড, টমাস হাইড, এই ভদ্রলোক কিলক লিপি বা কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছে। যেটাই কিউনিফর্ম তার নাম হচ্ছে কিলক, তার আরেকটা নাম হচ্ছে কিলক লিপি, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে
যেটা মেসোপটেমিয়া এবং সুমের সভ্যতা গড়ে উঠেছিল, কিলক লিপি যেটাকে বলা হয়, ঠিক আছে। সেখানকার অধিবাসীরা যে লিপিটা লিখতো যেটাকে বলা হচ্ছে কিউনিফর্ম লিপি। এই মিশরের অধিবাসীরা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে যে সুমেরের তীরে যে লিপিটা লিখতো বা বিভিন্ন টালির উপরে যে আঁকতো যেটাকে বলা হচ্ছে কিউনিফর্ম যে লিপি, ঠিক আছে। এখানকার এক ধরনের মানুষ ছিল যারা হচ্ছে নেবো আফ্রিকান, ঠিক আছে। এই আফ্রিকান যারা নেবো, এই নেবো নামক মানে এরা এক প্রকার বলা হতো মানে আফ্রিকান এরা মিশরেরই এক প্রকার দেবতা, ঠিক আছে। তো এই নেবো দেবতাই নাকি এই কিউনিফর্ম লিপির নাকি আবিষ্কর্তা, কিন্তু মূল বিশারদটা ছিলেন টমাস হাইড, টমাস হাইড যিনি নামকরণ করেছিলেন। আরেকটা হচ্ছে আমরা বর্তমানে যে অলচিকি ভাষা দেখি, কাদের অলচিকি ভাষা? সাঁওতাল, তাই তো। তো সেই অলচিকি ভাষার যে লিপির যে আবিষ্কারক যিনি হচ্ছেন রঘুনাথ মুর্মু, রঘুনাথ মুর্মু, ঠিক আছে। এই অলচিকি যে লিপি তার যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন রঘুনাথ মুর্মু। এবারে হচ্ছে হিয়েরোগ্লিফিক লিপি। হিয়েরোগ্লিফিক যেটা হচ্ছে দেবতাদের প্রাচীন যে পুরোহিতদের মধ্যে প্রচলিত ছিল, এটা হলো কিউনিফর্ম। কিউনিফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিউনিফর্মটা খুব গুরুত্বপূর্ণ, লিখে দিয়েছি। হিয়েরোগ্লিফিক হচ্ছে কখন পাওয়া যায়? 3000 অব্দে। গ্রিক শব্দ হিওরাস এবং গ্লিফেইন এই দুটো শব্দ থেকে এসছে। এই যে হিওরাস, হিওরাস শব্দের অর্থ হচ্ছে পবিত্র, আর এই যে গ্লিফেইন শব্দের অর্থ হচ্ছে খোদাই করা। তাহলে এই শব্দটার অর্থ হলো পবিত্র, আর এই গ্লিফেইন শব্দটার অর্থ হচ্ছে খোদাই করা। 3000 অব্দে, খ্রিস্টপূর্ব 3000 অব্দে যখন এই হিয়েরোগ্লিফিক লিপিটা প্রথম আবিষ্কার করা হয়, আর এইটা যেটা হচ্ছে জা ফ্রাসোয়া, সাধারণত ফ্রেঞ্চ যে নামগুলো হয় তার মাথায় একটা চন্দ্রবিন্দু থাকে, ফরাসিদের ফরাসি যে নামগুলো হয় তাদের মাথায় চন্দ্রবিন্দু থাকে। তো জা ফ্রাসোয়া সাপ্লিও এনার কৃতিত্বে এই লিপির, আচ্ছা এটা পাঠোদ্ধার হবে, হ্যাঁ, পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। যেটা করা হতো কি প্যাপিরাস, আমরা তো জানি এই যে আজকে কাগজ, এখনকার দিনে যে কাগজ, এই কাগজটা কোথা থেকে এসেছে? এই মিশরীয় প্যাপিরাস থেকে এসেছে, ঠিক আছে। এই প্যাপিরাস হচ্ছে এক ধরনের একটা মানে যেটাকে নলখাগড়া মানে পিটিয়ে কিভাবে কালি কলম দিয়ে লেখা হতো, মানে এটা এক ধরনের পুঁথি প্যাপিরাস, যেখান থেকে আজকের দিনে কাগজের উৎপত্তি হয়েছে। তো এটা আবিষ্কার করেছিলেন এ.সি. হ্যারিস, এটা আবিষ্কার করেছিলেন এ.সি. হ্যারিস, এবং তার নামানুসারে এই পাতাটির নামকরণ হয় দ্য গ্রেট হ্যারিস প্যাপিরাস, যেটাতে হিয়েরোগ্লিফিক লিপি লেখা হতো। হিয়েরোগ্লিফিক লিপি লেখা হতো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এই যে হিয়েরোগ্লিফিক লিপি যেটা কোন দিক থেকে কোন দিকে লেখা হতো? মূলত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। কখনো কখনো বাম থেকেও ডানে লিপি নিদর্শন পাওয়া গেছে, কিন্তু মূলত লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। তাহলে এই হিয়েরোগ্লিফিক কোথা থেকে লেখা হচ্ছে? ডান দিক থেকে বাম দিকে। এটা কিন্তু পরীক্ষায় আসে। ডান দিক থেকে বাম দিকে লেখা হতো হিয়েরোগ্লিফিক লিপি। হিয়েরোগ্লিফিকের পর আমাদের একটা পড়তে হয় যেটা হচ্ছে ডেমোটিক লিপি। আগের দিনের ছকগুলো পড়া হয়েছিল সকলের? ইন্দো ইউরোপীয় হয়েছিল, পড়া ধরবো?
আচ্ছা, ডেমোটিক লিপি বলবো, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে হিয়েরোগ্লিফিক তো আমরা পেলাম, তারপরে আমরা পাচ্ছি ডেমোটিক লিপি। হিয়েরোগ্লিফিক লিপি এমনিতেই ভীষণ একটা খুবই কুটিল টাইপের, মানে যেটাকে জটিল লিপি বলা হয়ে থাকে। তো এই জটিল লিপির পরে যেটা দেখা যায়, তুলনামূলক মনে হয়েছিল যে এর থেকে একটা সহজ লিপি আবিষ্কার করতে হবে 1799 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের কথা আমরা সকলে শুনেছি, সেই নেপোলিয়ন বোনাপার্ট যার কি করেছিলেন, তিনি মিশর জয় করেছিলেন। তো সেই মিশরের নীল নদীর তীরে যেখানে দুর্গের গায়ে তিনি কালো পাথর দেখতে পান, ঠিক আছে, তো সেই পাথর তিনি কি করলেন, তিনি তার জেনারেলকে জানালেন যে পাথরটা যদি খুলতে পারেন, এবং তিনি কি করলেন না, দুর্গের দেওয়ালে ওই যে বিভিন্ন কালো পাথর দেখতে পেলেন, এবং তিনি কি করলেন, যেটা নেপোলিয়নের তিনি নিয়ে গেলেন, মানে নেপোলিয়ন বললেন যে তার কাছে নিয়ে আসতে। পরবর্তীকালে ওয়াটারলু যুদ্ধে তখন তিনি ওটার খুব একটা কিছুই করতে পারলেন না, মানে অ্যাকচুয়ালি কি যে লেখা আছে দেওয়ালে সেটা তিনি রহস্য ভেদ করতে পারেননি। পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে যখন ওয়াটারলুর যুদ্ধ হচ্ছে, সেই সময় নেপোলিয়ন কি করলেন, ইংরেজদের কাছে হেরে গেলে এই পাথরটা কোথায় চলে গেল, ইংরেজদের কাছে চলে গেল। তখন এই যে ভদ্রলোক, আমরা আগে নামটা পড়লাম, একবার নামটা পড়লাম, জা ফ্রাসোয়া সাপ্লিও, ঠিক আছে, জা ফ্রাসোয়া সাপ্লিও, এই যে নামটা আমরা পড়লাম, এই ভদ্রলোক তখন তিনি কি করলেন, এই লিপির পাঠোদ্ধার করলেন, এই লিপির পাঠোদ্ধার করলেন। তিনি বললেন যে এটা হচ্ছে আর কিছুই নয়, এইটা হচ্ছে যে হিয়েরোগ্লিফিকের পরের স্টেজ ডেমোটিক লিপি। এটা হচ্ছে হিয়েরোগ্লিফিকের পরের স্টেজ, যেটা হচ্ছে ডেমোটিক লিপি। এই হিয়েরোগ্লিফিকে প্রথম 14 লাইন ছিল হিয়েরোগ্লিফিক, মধ্যিখানের 32 লাইন ছিল ডেমোটিক, আর শেষের 54 লাইন ছিল গ্রিক। তাহলে এই যে হিয়েরোগ্লিফিক, এই লিপিটার তিনটে স্টেজ, যেটা প্রথমটা হচ্ছে হিয়েরোগ্লিফিক। এই হিয়েরোগ্লিফিকে প্রথম কি ছিল, প্রথমে ছিল 14 লাইন, তারপর ছিল মাঝখানে 32 লাইন, এই 32 লাইন সহজ ছিল, যেটা ছিল ডেমোটিক, and the last যেটা 54 লাইন, যেটা ছিল গ্রিক। এটা কি বলা হচ্ছে, এই সাপ্লিও যদি না থাকতেন, এই ফ্রাসোয়া যে সাপ্লিও, ইনি যদি না থাকতেন, তাহলে কখনোই এই ডেমোটিক লিপির কি বলবো পাঠোদ্ধার করা সম্ভবপর হতো না, কখনোই এই ডেমোটিক লিপির পাঠোদ্ধার করা সম্ভবপর হতো না। এতগুলো লিপি রয়েছে, যদি কেউ না পড়তে পারে তখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আমরা আগেই পড়ে ফেলেছি যে লিপি হচ্ছে দুই ধরনের, একটু আগে পড়েছি। সেই দুই ধরনের লিপির নাম কি বললাম, পৃথিবীর সমস্ত লিপিকে দুই ভাগে ভাগ করা যায়, কি কি ছিল সেই দুটো নাম? রামপুইপু আর ওয়ামপুম। না, প্লেমেনিক আর একটা হচ্ছে সেনেমিক। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্লেমেনিক সেনেমিক। আর একটা হচ্ছে সেনেমিক, ঠিক আছে। তো এই যে আমরা একে একে যে কি বলবো, যে লিপিগুলো পাচ্ছি, যার মধ্যে যে হিয়েরোগ্লিফিক, কিউনিফর্ম, ঠিক আছে, এদেরকে, এই দুটো লিপিকে ঘষা মাজা করে সেমেটিক জাতি ফিনিশিয়াতে, একটু আগে আমরা পড়লাম না যে জাপানির ভাষা ছিল, ওই প্লেমেনিকে ছিল, জাপানির, তারপরে ওই যে সেমেটিকে, ঠিক আছে, যে জাপানি ছিল, ফিনিশিয়া ছিল, চীন ছিল, এগুলো ছিল। তো ওখানে এই যে সেনেমিকে দেখো, মনে পড়ছে এবারে, জাপানি, জাপানি, ফিনিশীয়, গ্রিক, রোমান, এগুলো ছিল। এইগুলো থেকে আমরা যেটা পাচ্ছি, এগুলোকে ঘষা মাজা করে, এই ফিনিশীয় ভাষাগুলোকে ঘষা মাজা করে সেমেটিকরা একটা নতুন বর্ণমালা তৈরি করলেন, যেটাকে বলা হচ্ছে সেমেটিক বর্ণমালা। এই যে বর্ণমালার কিভাবে উৎপত্তি হলো, আমরা আজকে যে অক্ষর পাই, বর্ণ পাই, সেটার কিভাবে উৎপত্তি হলো, এতক্ষণ ধরে তো আমরা লিপি নিয়ে পড়াশোনা করছিলাম। লিপি, লিপি বলতে কি হয়, সবকিছুই তো হয় একে বোঝানো হয়,
নইলে ভাব প্রকাশ করার জন্য কিছু কি বলবো সেটাও এঁকে বোঝানো হয়, বা গুহাতে, বা প্রথমে কাগজ ছিল না তো দেওয়ালে এঁকে এঁকে বোঝাতে হতো, গুহাতে দেওয়ালে, তারপর ওই প্যাপিরাসের মতো কাগজ এলো তখন কাগজে বোঝানো হতো এইভাবে। তো এটা তো গেল লিপি, কিন্তু বর্ণটা আমরা পেলাম কোথা থেকে? বর্ণটা পেলাম এই সেমেটিকদের থেকে। এরা ওই হিয়েরোগ্লিফিক আর যেটা হচ্ছে ডোমেটিক, এদেরকে কিউনিফর্ম এই সমস্ত যে লিপিগুলো ছিল এদেরকে ঘষা মাজা করলো, ঘষা মাজা করে এই সেমেটিকরা একটা বর্ণের সৃষ্টি করলো, ঠিক আছে? সেমেটিকরা এবার এই যে সেমেটিকরা এরা কারা? না, এটা গড়ে উঠেছিল ফিনিশিয়াতে। এটা কারা? সেমেটিকরা কোথা থেকে এসেছিল? যেটা হচ্ছে ফিনিশিয়াতে। ফিনিশিয়াতে এরা এসেছিল। এই ফিনিশীয়দের থেকে এরা প্রথমে ব্যঞ্জন বর্ণের বর্ণমালা তৈরি করলো। এই ফিনিশীয়রা কাদের বর্ণমালা তৈরি করলো? ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণের নয় কিন্তু। এদের থেকে এই পদ্ধতি শিখলো কারা? গ্রিক। এদের থেকে এই পদ্ধতিটা শিখে নিল কারা? গ্রিক। গ্রিকদের থেকে ধীরে ধীরে সিরিয়া, প্যালেস্তাইন এই সমস্ত দেশগুলো, পরবর্তীকালে মিশর, ব্যাবিলন, অ্যাসিরিয়া যেটা হচ্ছে ক্রিট, এরা সমস্ত শিখল, ঠিক আছে? তাহলে আমরা যেটা পাচ্ছি, প্রথমে তাহলে কারা কাদের হাত থেকে এলো? সেমেটিকদের থেকে। এই যে সেমেটিকদের থেকে এলো, কিভাবে এলো সেটা আমরা দেখব, যে আমাদের দেশে কিভাবে বর্ণমালাটা আসছে। এই বর্ণমালার যে স্টেজ, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে বুঝে নাও। এখান থেকে প্রশ্ন এলেই জাস্ট ছকটা তুলে নিলে কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা পাচ্ছি ফিনিশীয়দের থেকে, যারা হচ্ছে প্রোটো সেমেটিক। যারা হচ্ছে প্রোটো সেমেটিক, যাদেরকে বলা হয় ফিনিশীয়, যাদেরকে বলা হয় ফিনিশীয়। এবার এদের কাছ থেকে তো গ্রিকের কাছে চলে গেছিল, কিন্তু না, অ্যাকচুয়ালি এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তর সেমেটিক, আর আরেকটা হচ্ছে দক্ষিণ সেমেটিক। অসুবিধা হচ্ছে তোমাদের খুব একটা? খুব আওয়াজ হচ্ছে? দাঁড়াও এক মিনিট। না না ম্যাম। আমারই তো অসুবিধা হচ্ছে, একটা শব্দ হচ্ছে গাড়ি। রেকর্ডিং এ প্রবলেম হবে তাহলে। আচ্ছা দেখো, তাহলে প্রোটো সেমেটিক ফিনিশীয় যারা, তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। এটা আমরা কি কারণে পড়বো এই ছকটা? যেটা হচ্ছে প্রথম বর্ণমালার কিভাবে উদ্ভব হচ্ছে, আর এই যে এই ফিনিশীয়দের থেকে ভারতবর্ষে কিভাবে বর্ণমালার উদ্ভব ঘটলো, এটা পড়বো, ঠিক আছে? তাহলে প্রোটো সেমেটিককে দুই ভাগে ভাগ করলাম, একটা উত্তর সেমেটিক, একটা হচ্ছে দক্ষিণ সেমেটিক। এই জায়গাটা দক্ষিণ সেমেটিক যখন হলো, এই যে তাদের থেকে কারা পেল? এই যে উত্তর সেমেটিক থেকে পেল গ্রিক। গ্রিকরা আমি বলেছি যে আগেই গ্রিকরা শিখে নিয়েছিল, তারপরে সিরিয়া, প্যালেস্তাইন এরা সমস্ত শিখেছিল। তো গ্রিকদের থেকে যখনই শেখা হচ্ছে, এই গ্রিকদের থেকেই কিন্তু এশীয়রা কিন্তু শিখে যাচ্ছে। এদের থেকে তিনটে গোষ্ঠীর মানুষ শিখছে। একটা হচ্ছে এশীয়, একটা হচ্ছে কপটীয়, আর লাস্ট ওয়ান হচ্ছে গথিক। এশীয়রা শিখছে, কপটীয়রা শিখছে, গথিক শিখছে। উত্তর সেমেটিক থেকে গ্রিকরা শিখলো। গ্রিকদের থেকে ধীরে ধীরে এই এটুস্কান, ল্যাটিন, ল্যাটিন এখান থেকে গ্রিকদের থেকে এটুস্কান, এটুস্কান, তারপর হচ্ছে ল্যাটিন, সেখান থেকে আমরা পেলাম ইউরোপীয় বর্ণমালা, ঠিক আছে? এখান থেকে ইউরোপের বর্ণমালার জন্ম হলো, ভারতীয় নয় কিন্তু, ইউরোপের বর্ণমালার জন্ম। এখান থেকে ইউরোপীয় বর্ণমালার জন্ম। তাহলে আমাদের জন্ম কোথা থেকে? আমাদের জন্মটা হচ্ছে এই যে একটা শাখা গ্রিকদের কাছে চলে গেল, গ্রিকদের থেকে এরা হলো, কিন্তু আমরা ডিরেক্টলি উত্তর সেমেটিক থেকেই জন্ম হয়েছে। এই উত্তর সেমেটিককে দুটো ভাগে ভাগ করা যায়। এই
উত্তর সেমেটিককে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আরামীয় শাখা আর একটা হচ্ছে যেটাকে আমরা বলছি ক্যাননাইট। ক্যাননাইট আর আরামীয়। আরামীয় আর ক্যাননাইট তো হলো উত্তর সেমেটিককে আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা হচ্ছে খরষ্ঠী। একটাকে আমরা বলে থাকি ব্রাহ্মী আর একটাকে আমরা বলছি খরষ্ঠী। এই ব্রাহ্মী আর খরষ্ঠী অর্থাৎ এদের থেকেই কিন্তু ভারতীয় শাখার জন্ম। শুধু এই আরামীয় থেকে ভারতীয় শাখার জন্ম। শুধুমাত্র ভারতীয় নয়, এদের থেকে হিব্রু, এদের থেকে আরবি, হিব্রু, এদের প্রত্যেকের জন্ম হচ্ছে এই আরামীয় শাখা থেকে। এদের প্রত্যেকের জন্ম হচ্ছে আরামীয় শাখা থেকে। আর এই যে আমরা পড়েছিলাম না যে ফিনিশীয়, এই ফিনিশীয়দের জন্ম হচ্ছে এই ক্যাননাইট থেকে। ফিনিশীয়দের জন্ম হচ্ছে ক্যাননাইট থেকে। তাহলে ভারতীয়দের জন্ম কিভাবে বর্ণমালা থেকে জন্ম হলো, ক্লিয়ার হয়েছে পুরোটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবারে বিষয়টা হচ্ছে এই যে দক্ষিণ সেমেটিক ছিল, দক্ষিণ সেমেটিকটা অতটা দরকার নেই, ঠিক আছে, আমাদের ভারতীয়টা পড়লেই হবে। আর একটা জিনিস বলবো, একদম প্রাচীন যে যেটা থেকে লিপি থেকে জন্ম হয়েছে বর্ণের, সেই প্রাচীন লিপিটা কিন্তু কখনোই প্রোটো সেমেটিক শুধুমাত্র ছিল না। এই সময় ছিল সিনাইটিক। সিনাইটিক যেটাকে বলা হয়, একদম প্রাচীন লিপি ছিল সিনাইটিক। সিনাইটিক হচ্ছে সিনাই থেকে জন্ম। তারপর হচ্ছে লিনিয়ার। লিনিয়ার হচ্ছে ক্রিট থেকে জন্ম। ক্রিট, ক্রিট থেকে লিনিয়ার, সিনাই থেকে সিনাইটিক। তারপরে হচ্ছে লিনিয়ার এ, লিনিয়ার বি, তারপরে হচ্ছে ওই এটিস্কান যেটা আগে বলছিলাম, এটুস্কান, এটিস্কান। এইগুলো হলো একদম প্রাচীন লিপি। তার থেকে প্রোটো সেমেটিক, তার থেকে এই এতগুলো মানে উত্তর সেমেটিক, দক্ষিণ সেমেটিক, উত্তর সেমেটিক থেকে গ্রিক, গ্রিক থেকে এটুস্কান, ল্যাটিন হয়ে ইউরোপীয় বর্ণমালা। আর এই উত্তর সেমেটিক থেকে ডিরেক্টলি মানে গ্রিক থেকে এসছে ইউরোপীয় বর্ণমালাটা, কিন্তু আমরা এসছি একদম ডিরেক্টলি উত্তর সেমেটিক থেকে। একে দুটো ভাগে ভাগ করা যায়, একটা যেটাকে ভারতীয় লিপি বলা হয় ব্রাহ্মী এবং খরষ্ঠী। এই ব্রাহ্মী এবং খরষ্ঠী ছাড়াও এখানে হচ্ছে ক্যাননাইট আর আরামীয়। এই আরামীয় থেকে তিনটে ভাষার বর্ণমালা তৈরি হয়েছে ভারতীয় ভাষাগুলোর, আরবি আর হিব্রু, ঠিক আছে, আরবি আর হিব্রু বর্ণমালাগুলো তৈরি হয়েছে। এই বর্ণমালার ইতিহাসটা কিন্তু পড়তে হবে। ভারতীয় ভাষাকে আমি বলেছি যে এবার একটু এগিয়ে এসো, মানে আমি যেটা পড়াছিলাম যে জায়গাটা, ভারতীয় ভাষার যে দুটো লিপি রয়েছে, কি কি লিপি বলেছি? ভারতীয় ভাষার দুটো লিপি কি কি? ব্রাহ্মী আর খরষ্ঠী। ব্রাহ্মী আর খরষ্ঠী। তো এই খরষ্ঠী আর ব্রাহ্মীটা পড়বো। খরষ্ঠী আর ব্রাহ্মী এই দুটো পড়বো। যেটা হচ্ছে যে খরষ্ঠী আর ব্রাহ্মী হচ্ছে, বলা হয় যে খরষ্ঠী যে ভাষাটা রয়েছে, যেটা অনেক পুরনো ভাষা। মূলত খরষ্ঠী ভাষা একটা ফসিল থেকে জানা যায় যে 15,000 থেকে প্রায় 10,000 খ্রিস্টপূর্বাব্দ এই সময় নিগ্রোরা, নিগ্রোরা থাকতো। নিগ্রোরা তো মূলত আফ্রিকান কান্ট্রিতে থাকতো, ঠিক আছে। তাদের সঙ্গে অ্যারামিকদের একটা যোগাযোগের সূত্র তৈরি হয়। মানে ভারতবর্ষে নিগ্রোরা এসেছিল, ভারতবর্ষ, সিরিয়া, আরব, মেসোপটেমিয়া এই জায়গাগুলোতে। কত বছর আগে? না 15,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ এই জায়গাগুলোতে ওরা এসেছিল এবং থাকতো। কারা থাকতো? নিগ্রোরা। আমরা যখন নৃতাত্ত্বিক পড়ছিলাম অনেক আগেই এটা সম্পর্কে আমরা পড়েছি। নৃতাত্ত্বিকটা যখন পড়ছিলাম আমরা অনেক আগেই এটা সম্পর্কে আমরা পড়েছিলাম। তো যেখান থেকে বলা হচ্ছে এই অ্যারামিকরা যারা ছিল মেসোপটেমিয়া থেকে, তো ওরা কি করে না সিরিয়া দিয়ে চলে আসে। অ্যারামিকরা আরব থেকে ভারতে আসে, যেটা 1300 খ্রিস্টপূর্বাব্দে
এই যে পার্বতী চরণ ভট্টাচার্য বলছেন এটাকে দেখতে নাকি গাধার ওষ্ঠের মতো, গাধার ওষ্ঠের মতো দেখতে বলে খরষ্টি লিপির এর নামকরণ। ঠিক আছে, গাধার ওষ্ঠের মতো দেখতে বলে খরষ্টি লিপির এটার নাকি নামকরণ হয়েছে। এই যে পার্বতী চরণ ভট্টাচার্য এই কথা বলেছেন। তাহলে কিভাবে সেটা এসেছে, যেটা হচ্ছে 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে আর 1000 খ্রিস্টপূর্বাব্দ 1100 খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাতে দেখা যায় যে এই আরামীয়রা যারা কি করছে, আরামীয়রা যারা ভারতবর্ষে আসছে, কিভাবে আসছে, সিরিয়া হয়ে তারপর আরব, আরব থেকে আরবের দেশগুলো দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। ঠিক আছে, আর এদের এই লিপি কিন্তু 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এরা আবার ভারতের বাইরে যখন চলে যায় ধীরে ধীরে এটা কিন্তু লোপ পেয়ে যায়। অশোকের বেশ কিছু শিলালিপি খরষ্টিতে লেখা আছে, কিন্তু অশোকের মেন শিলালিপিগুলো ব্রাহ্মীতেই লেখা। ঠিক আছে, বেশ কয়েকটা খরষ্টিতে লেখা, খরষ্টি আর ব্রাহ্মীতে, কিন্তু মেনলি ব্রাহ্মীতে। এই লিপি লেখা হতো বাঁ দিক থেকে ডান দিকে, ব্রাহ্মী লিপি যেটা, ব্রাহ্মী লিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। অনেকে বলে যে আরামীয় আর খরষ্টি লিপির মধ্যে অনেক মিল রয়েছে, মনে করা হয় এই মিলটা রয়েছে, অনেকটা মনে করা হয়। এর নিদর্শন অশোকের বেশ কিছু শিলালিপি, বেশ কিছু কাষ্ঠ ফলক, এশিয়া আর ভারতের মুদ্রা। এই লিপির নিদর্শন রয়েছে। আর ব্রাহ্মী লিপি বাদিক থেকে ডান দিকে হচ্ছে লেখা হয়। অশোকের বেশিরভাগ শিলালিপি এই লিপিতে লেখা, যেটা 1500 থেকে 1000 পর্যন্ত অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ মতের প্রাধান্য বিস্তার করে, যেখানে কুষাণ লিপি, গুপ্ত লিপি এবং কুটিল লিপির জন্ম হয় এখান থেকে। ঠিক আছে, এইবারে আমরা আসবো যেটা হলো বাংলা লিপি। এটা গেল ভারতবর্ষের লিপি, এবারে আমরা আসবো বাংলা লিপি। বাংলা লিপি খুব ইজি। বাংলা লিপি ভারতবর্ষে ব্রাহ্মী লিপির স্তর থেকে এসেছে বাংলা লিপি। ঠিক আছে, ব্রাহ্মী লিপির স্তর থেকে বাংলা লিপিগুলো এসেছে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, এখান থেকে মূলত উত্তর ভারতীয় যে ভাষাগুলো, মানে উত্তর ভারতীয় অঞ্চলগুলো থেকে বাংলায় এসেছে। বাংলা যেটা উদ্ভব হচ্ছে, কিভাবে উদ্ভব হচ্ছে বাংলা লিপি, বাংলা, উড়িয়া, অসমিয়া এগুলো থেকে এখানে কি হচ্ছে, প্রথমে দেবনাগরী লিপির উদ্ভব হচ্ছে। সংস্কৃত যেটা হরফ আমরা বলি না, দেবনাগরী হরফ, সেই দেবনাগরী হরফ থেকে এখানে লিপির জন্ম হচ্ছে। কোন কোন এরিয়া থেকে, আসাম, উড়িয়া, বাংলা, এই এলাকাগুলো। আর ওদিকে দক্ষিণের দিকে তো তামিল, তেলেগু এগুলোর জন্ম হচ্ছে, আমরা ইতিমধ্যেই আগের দিনকেই পড়েছিলাম। এই যে গুপ্তলিপি বলা হচ্ছে, গুপ্তলিপি পূর্বী এবং পশ্চিমা দুটোকে ভাগ করেছে। এই পূর্বীটাকে হচ্ছে আমরা তো পূর্বী থেকে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে এই গুপ্তলিপির এই যে পূর্বী ধারার পশ্চিম উপধারা থেকে, পশ্চিম উপধারা থেকে আমরা পাচ্ছি এই সিন্ধু মাতৃকা লিপি। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি সিন্ধু মাতৃকা লিপি। দাঁড়াও একটা ছক করে আমি বোঝাচ্ছি, অবশ্যই সবসময় ছকগুলো তুলে রেখে দেবে।